দেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি সংঘটিত নারকীয় নৃশংস মর্মান্তিক ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীরও ছোড়েন অনেকে। এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিল। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন তিনি। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি ব্যাপারটা। এক গণমাধ্যমের সঙ্গে আলাপে সোহেল তাজ ওই সময় ঘটনা প্রবাহের বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক নয়। আপনার দিকে কেন সন্দেহের তীর? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি আমেরিকা ছিলাম। আমার মেয়ের জন্মদিনও ছিল, আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশেই আমার এক আত্মীয়ের অফিস। আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময়ের ব্যবধান ছিল ১১ ঘন্টা। রাত 11:30টার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন, সোহেল, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি, গোলাগুলি মানে? তখন তিনি বলেন, গোলাগুলি মানে অনেক গোলাগুলি। তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে। ওনাকে বললাম, আইজি সাহেব, পরিস্থিতি কি হচ্ছে সেখানে? উনি বললেন, গোলাগুলি হচ্ছে পিলখানায়। আমি বললাম, গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন? তিনি বললেন, আমরা তো আছি। কথা শুনে আমি বলেছিলাম, পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন সব ডাকেন, সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন, মুভিং করতে হবে। উনি বললেন, আমরা তো মুভিং করছি, প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি। আমার কথা শুনে তখন আইজি আমাকে বললেন, স্যার, মন্ত্রী মহোদয় সঙ্গে আছেন। তার মানে উনি আমাকে বোঝাতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না, কারণ সিনিয়র আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না, কারণ তার সাথে আমার সিনিয়র আছেন। সোহেল তাজ বলেন, আমার মাথা তখন গরম হয়ে গেছে। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয়, যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নেই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে। সেজন্য বলেছিলাম পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে। আইজির কথা শুনে আমি থেমে যাইনি। ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম। ওনাকেও আমি একই কথা বললাম, ঘেরাও দেওয়ার জন্য। প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথাও বলি। উনি তখন আমাকে বললেন, বাবা, এটা তো আপা দেখছেন। আমি তখনও থামিনি। প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি, যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে, আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝছো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছুই করার ছিল না। তিনি আরো বলেন, দেশে এসে আমি যা দেখলাম সেটাতে অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে। আমি দেখতে পারছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে? তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল। আমাদের হাতে আর কিছুই ছিল না। বিডিআরের পর্যন্ত আমরা বলতাম না, কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি, বলেওনি। এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর। আমার কাছে সবই উদ্ভট লেগেছে, কিন্তু প্রমাণ তো নেই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটি কারণ ছিল। তাই বিডিআর বিদ্রোহের পরই আমি পদত্যাগ করেছি। বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল এ প্রশ্নে তিনি বলেন, মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি, কিছুই টের পেতাম না। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানার সুযোগও ছিল না। এর আগে সোহেল তাজ 15ই আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। তিনি লিখেছেন, আপনারা যারা জেনে না জেনে
বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, এই কাজটা ঠিক নয়। আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। প্রায় 15 বছর আগের ওই ঘটনা 5ই আগস্ট সরকার পতনের পর থেকে আলোচনা এসেছে। বিডিআর কল্যাণ পরিষদ এই ঘটনা পুনঃ তদন্ত ও 9 দফা দাবি জানিয়েছে। এছাড়া পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। 25শে আগস্ট ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি পরিচালক ও সাবেক সেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 11 জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অন্য আসামিরা হল সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। এছাড়া 2010 সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেলা সুপার ও কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও 200 জনকে আসামি করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। গত সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটি দেশকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ ও বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করে নিজেদের ক্ষমতাকে সুদৃঢ় করতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনরায় তদন্তের কথা বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।